হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আর আজকের ক্লাসটা কিন্তু খুব জমজমাট হতে চলেছে, কারণ আজকে কিন্তু আমরা একটা গ্রামারের ক্লাস করব। যারা 12-এর স্টুডেন্টস আছো, যারা 12-এর আমার ভাই বোনেরা আছো, তাদেরকে বলছি, বলো তো কত দূর পর্যন্ত আমরা কারক করেছিলাম, গ্রামার করেছিলাম কারক, লাস্ট করেছিলাম হচ্ছে ষষ্ঠী বিভক্তি পর্যন্ত। মানে আমাদের কিন্তু দেখতে দেখতে 6টা বিভক্তি এবং 5টা কারক কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, একদম শেষ আমরা কারক এবং বিভক্তি পড়ছি, যেটার নাম হচ্ছে অধিকরণ কারক এবং সপ্তমী বিভক্তি। এই কারক এবং এই বিভক্তিটা করলে কিন্তু আমাদের কারক শেষ হয়ে যাবে। আজকে করবো পার্ট 1। পার্ট 1-এর মধ্যে তোমাদের কি কি আছে? পার্ট 1-এর মধ্যে কিন্তু তোমাদের আজকে আমি মাত্র 4টে সূত্র করাবো, ডিটেলসে বোঝাবো, তাই জন্য একদম স্কিপ করবে না। আর লাস্টে কিন্তু তোমার জন্য ছোটো ছোটো টিপস থাকবে। অনেকেই কমেন্টস করেছো যে কি তোমাদের পড়তে হবে, কিভাবে তোমরা গ্রামার কিন্তু পড়বে, সেই জিনিসটা আমি তোমাদেরকে আজকে ছোট্ট টিপস দিব। সেই জন্য এন্ড অবধি অবশ্যই দেখো। নমস্কার, আমি পর্ণা দে, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা। আর আমাদের এডুকেশন সেন্টারে তোমরা জানোই যে এতগুলো সাবজেক্টস পড়ানো হচ্ছে: এডুকেশন, সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, ভূগোল, দর্শন, পরিবেশবিদ্যা এবং আমার সাথে পড়ছে সংস্কৃত। হ্যাঁ, তো সংস্কৃততে কিন্তু আজকে আমাদের পড়ানো হবে হচ্ছে অধিকরণ কারক। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি, ক্লাস করানো স্টার্ট করি। যে আজকের প্রথম সূত্র অধিকরণ কারকের একদম প্রথম সূত্র যেটা, সেটা হচ্ছে, সেটার নাম আধারো অধিকরণম। আধারো অধিকরণম প্রথম সূত্র, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি ভাঙি, এটা হচ্ছে কি আধারো অধিকরণম। এটা হ আছে, এটাকে বলা হয় হচ্ছে হ নয়, এটা হচ্ছে লুপ্ত অ। হ্যাঁ, লুপ্ত অ আছে। হ আর লুপ্ত এর মধ্যে পার্থক্য কি? হয়ের পুরো মাথায় কিন্তু একটা মাত্রা থাকে, আর লুপ্ত অয়ের কিন্তু সামনের দিকে মাত্রা থাকে। এই দুটোর কিন্তু ডিফারেন্স তোমাদের বলে দিলাম। তাহলে এখানে কি হবে? আধারো অধিকরণম, তাই তো? এবার এই আধারো অধিকরণমটাকে আমরা যদি ভাঙি, তাহলে এক আসছে হচ্ছে আধার, আর সেকেন্ড আসছে আমাদের অধিকরণম, অর্থাৎ অধিকরণ কারক, তাই তো? তাহলে কি বলবো আমরা? এই একটু ব্যাখ্যাটার দিকে যাই। ব্যাখ্যাটাতে বলা হয়েছে যে ক্রিয়ার আধারকে, ক্রিয়ার যে আধার অর্থাৎ কোনো একটা স্থান বোঝাবে, বা কোনো একটা পাত্র বা কোনো একটা আধার বোঝাবে, তা সেখানে আমাদের অধিকরণ কারক বলবে। মেনলি আমরা অধিকরণ কারক কিন্তু স্থান বোঝাতে কিন্তু ব্যবহার করে থাকি, ঠিক আছে? তাহলে বলেছে কি ক্রিয়ার যে আধার, সে আধারকে কিন্তু আমরা অধিকরণ কারক বলবো। মানে মোট কথা বলবো যে অধিকরণ কারক, মানে অধিকরণ কারক খোঁজার সূত্র হচ্ছে এই সূত্রটা, আধারও অধিকরণম। অর্থাৎ যেখানে আমরা ক্রিয়ার আধার পাবো, সেই আধারটা হচ্ছে অধিকরণ কারক হবে। চটপট কিন্তু একটা আমরা উদাহরণ সমেত বুঝে যাই। বর্ষাসু বৃষ্টি ভবতি, বলছে বর্ষাসু বৃষ্টি ভবতি, অর্থাৎ মানে বলছে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে। এখন তো তোমরা মোটামুটি জানোই যে আমাদের কিন্তু মালদা শহরে বৃষ্টি হচ্ছে, এবং তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু, আমাদের পশ্চিমে বিভিন্ন জায়গা কিন্তু এখন বর্ষাকাল চলে এসছে, বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে কিন্তু, ঠিক আছে? তাহলে এই যে বৃষ্টি হচ্ছে, এর আধারটা কি? এর আধারটা হচ্ছে বর্ষাসু, অর্থাৎ বর্ষাকালে, বর্ষায় বা বর্ষার সময়। এখানে সু কেন বলা হয়েছে? এই সুটা কেন বলা হয়েছে? এই বর্ষা শব্দটা হচ্ছে লতা শব্দের মতো, অর্থাৎ আকারান্ত স্ত্রীলিঙ্গ পদ। আকারান্ত স্ত্রীলিঙ্গ পদ হচ্ছে লতা, যেটা আমরা ক্লাস 11-এ লতা শব্দের উপর পড়েছি। একই রকমভাবে হয়েছে বর্ষা, এবং সেই জন্য দেখবে সপ্তমীর কিন্তু তোমাদের বহু বচনের কিন্তু আছে, দেখবে লতা সু, মানে লতা সু এটা আছে, সেই জন্য হয়েছে বর্ষা সু। আচ্ছা, এটা গেল শব্দরূপে একটা ডিফাইন করে দিলাম। তো বর্ষাসু বৃষ্টি ভবতি, বলছে বর্ষার সময় কি হয়? বৃষ্টি তো হয়। তাহলে এই যে বৃষ্টি হয় বা বৃষ্টির সময়টা কি? বর্ষাকাল। তাহলে বর্ষাকালটা কি? আধার, অর্থাৎ একটা সময়, একটা এই সময়টাকে এটা আধার ধরা হচ্ছে। তাহলে এখানে কি বললাম? যে ক্রিয়ার যে আধার হবে তাকেই হচ্ছে কি বলবো আমরা? অবশ্যই সেটাই হচ্ছে আমাদের অধিকরণ কারক সপ্তমী বিভক্তি। তাহলে এখানে কি বর্ষাসু হয়ে যাবে আমাদের কিন্তু অধিকরণ কারক।
তাহলে আবারও বলছি, কি বলবো, ক্রিয়ার আধারকে আমরা অধিকরণ কারক বলবো। আধার মানে যেই জায়গায় ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে বলতে পারি। তাহলে এখানে বর্ষাটা কোন সময় সম্পন্ন হচ্ছে? বর্ষাকালে। বৃষ্টিটা কোন সময় সম্পন্ন হচ্ছে? বর্ষাকালে হচ্ছে। তাহলে এটা একটা ক্রিয়ার আধার অর্থাৎ বর্ষাকালটাকে আমরা এখানে কিন্তু অধিকরণ কারক বলতে পারি। আচ্ছা, তাহলে আমি আরেকটা জিনিস করি যে কি বলেছে? স্থল্লম অন্নম পচতি, মানে কি, সে পাত্রে, স্থল্লম মানে হচ্ছে পাত্রে, অন্নম মানে হচ্ছে ভাত, পচতি মানে হচ্ছে পাক বা রান্না করা বোঝায়। ঠিক আছে, তাহলে কি বলছে? সে পাত্রে ভাত রান্না করছে, তার মানে হচ্ছে স্থল্লম অন্নম পচতি, মানে হচ্ছে সে কিন্তু পাত্রের মধ্যে ভাত রান্না করছে। তাহলে এখানে কিন্তু আমাদের কি হবে? এই যে স্থল্লম অর্থাৎ কিন্তু পাত্রে, কোথায় ভাত রান্না করছে? পাত্রে রান্না করছে। তাহলে এখানে কি হচ্ছে? এই অন্নর বা এই যে পাকের, এই যে পাক রান্না করছে, এটার আধার কোনটা? পাত্র বা স্থল্লম। তাহলে এইখানে যেটা আধার, যার মধ্যে রান্না করা হচ্ছে, সেখানে আমরা কি করতে পারি? অধিকরণ কারক করতে পারি। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে কিন্তু আমাদের প্রথম সূত্র কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তার মানে আধার ও অধিকরণ কি হবে? কর্তার অর্থাৎ ক্রিয়ার যদি আধার হয়, আধার বোঝায়, ক্রিয়ার আধারকে কিন্তু আমরা অধিকরণ কারক বলবো। বুঝতে পেরেছি? তাহলে নেক্সট আমরা সূত্রতে চলে যাব। আগামী সূত্র কিন্তু আমাদের প্রচণ্ড সহজ সূত্র একটা। সপ্তম্য অধিকরণে কি সপ্তম অর্থাৎ সপ্তমী, এটা হচ্ছে প্রথম যেটা বললাম আধার ও অধিকরণম, এটা কিন্তু আমাদের কারকের সূত্র। আর সপ্তম্য অধিকরণের অর্থাৎ বলা হয়েছে মানে আমি অলমোস্ট সবসময় বলে থাকি কথার মানে হচ্ছে এবং। ঠিক আছে, তাহলে কি বলবো? এবং প্রথম সূত্রটা তো পড়লাম, এবং কি বলেছে? এই সপ্তম্য অধিকরণের অর্থাৎ এবং অধিকরণ কারকের কিন্তু কি হয়? আমাদের সপ্তমী বিভক্তি হয়। এই সূত্রের অর্থ মানে হচ্ছে সপ্তম্য অধিকরণে, অর্থাৎ সপ্তমীতে অধিকরণ কারক হয়। তার মানে আমরা জানি যেই আমরা বিভক্তিগুলো পড়ছি তার মধ্যে সপ্তমী বিভক্তি, অর্থাৎ সপ্তমীতে আমাদের অধিকরণ কারক হয়। সূত্র দিয়ে একই সূত্র যদি বলি, একই আমরা উদাহরণ দিয়ে একটা জিনিস যদি বলি যে বর্ষা, একই জিনিস দিলাম আমি। আচ্ছা, আরেকটা দিই, প্রভাতে শয্যা ত্যাগ ভবতি, অর্থাৎ প্রভাতে আমরা কি করি? সকালবেলা কি করি? শয্যা মানে হচ্ছে বিছানা কিন্তু আমরা সকালবেলায় ত্যাগ করি, তাই তো? ত্যাগ করি মানে বিছানা ছেড়ে আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, তাই তো? তাহলে এখানে কি বলবে? এখানে কোনটা হবে? প্রভাতে। ঠিক আছে, তাহলে প্রভাতে শব্দটা কিন্তু এখানে আমাদের সপ্তমী বিভক্তি হচ্ছে। কি করে? কারণ আমরা জানি যে এখানেও দেখো, এখানেও কিন্তু আধার অধিকরণম, এই সূত্রটা কিন্তু এখানে পাবো। কি করে পাবো? শয্যা ত্যাগ, এই কাজটা কখন করছি? সকালবেলায় করছি আমরা। তাহলে প্রভাতে, তাহলে প্রভাতটা কি এখানে? আধার। প্রথম কথা হচ্ছে প্রভাতটা কি? আধার। ঠিক আছে, আর দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? সপ্তমী বিভক্তি হচ্ছে।
তার মানে এখানে আমরা দুটো জিনিসই ব্যবহার করতে পারি। একটা পারি হচ্ছে আমরা অধিকরণ কারক এখানে লিখতে পারি, প্লাস হচ্ছে এখানে কিন্তু আমরা সপ্তমী বিভক্তিও লিখতে পারি। একদম ঠিক বলছি। আধার ও অধিকরণম সূত্রটা যদি তোমরা অ্যাপ্লাই করো সেখানে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু অধিকরণ কারক এবং সপ্তমী বিভক্তি দুটোই লিখতে পারো। আমি আমি তোমাদেরকে একটা অ্যান্সারটা বলে দিচ্ছি যে কীরকম অ্যান্সার হতে পারে। তোমরা এখানে এই ক্ষেত্রে কিন্তু লিখতে পারো যে সপ্তম অধিকরণে চ এই সূত্র অনুসারে কিন্তু প্রভাতে পদে সপ্তমী বিভক্তি হয়েছে, এটাও হতে পারে। আবারও যদি আমরা এখানে আধার অধিকরণ সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এরকমও লিখতে পারো যে আধার অধিকরণম এই সূত্র অনুসারে প্রভাতে এই পদে কি হবে সপ্তমী এই এক মিনিট আচ্ছা তোমাদের কি করতে পারি এখানে সপ্তম অধিকরণে চ এখানে কি বলেছি প্রভাতে শয্যা ত্যাগ ভবতি। তাহলে কি বলতে পারি এখানে উদাহরণে যে আমরা অ্যান্সারটা লিখতে পারি সেই অ্যান্সারটা কি লিখতে পারি, দুটো অ্যান্সারই হতে পারে। যেটা আধার অধিকরণ আমরা শিখালাম সপ্তম অধিকরণ চ এটাতেও কিন্তু একই জিনিস হবে। কি লিখতে পারি এখানে কিন্তু দুটো সূত্রই অ্যাপ্লিকেবল হতে পারে। এক লিখতে পারো তোমরা সপ্তম অধিকরণে চ এই সূত্র অনুসারে প্রভাতে এই পদে আমাদের সপ্তমী বিভক্তি হয়েছে, এটাও লিখতে পারো। আবারও কিন্তু যদি আমরা আধার ও অধিকরণম এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে লিখতে হবে আধার ও অধিকরণম এই সূত্র অনুসারে প্রভাতে পদে সপ্তমী বিভক্তি হয়েছে, এটাও লিখতে পারো। বা অধিকরণ কারক সপ্তমী বিভক্তি হয়েছে সেটাও লিখতে পারো। দুটোই কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তাহলে তোমাদের দুটো সূত্র আশা করি বুঝতে পারলে। পরপর প্রথমটা বললাম কি ক্রিয়ার আধার হবে, দ্বিতীয় কি বললাম যেখানে অধিকরণ কারক হবে সেখানেই হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি হবে। চলো নেক্সট সূত্র, আমাদের 3 নম্বর সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বারংবার তোমাদের কিন্তু পরীক্ষাতে কিন্তু এটা এসে থাকে। নিমিত্তাৎ কর্মযোগে, ঠিক আছে, নিমিত্তাৎ কর্মযোগে কি বলেছে এখানে, বলেছে সূত্রের অর্থটাতে যে ক্রিয়ার কর্মের সাথে হেতুর যোগ থাকলে নিমিত্ত কারক শব্দের উত্তর সপ্তমী বিভক্তি হবে। আচ্ছা এখানে নিমিত্তাৎ অর্থাৎ নিমিত্ত অর্থে, মানে আমরা জানি নিমিত্ত অর্থে কি হয়, চতুর্থী বিভক্তি হয়। নিমিত্ত মানে কি জন্য, আমরা জানি সম্প্রদানের ক্ষেত্রে কিন্তু আমরা জন্যটা ব্যবহার করি নিমিত্ত অর্থ বা হেতু অর্থে, তাই তো, হেতু বা নিমিত্ত অর্থে কি বলেছে, কর্মের যদি যোগ থাকে, কর্মের সাথে যদি যোগ থাকে তাহলে সেখানে কি হবে আমাদের সপ্তমী বিভক্তি হবে। তার মানে কি, আবারও বলছি সূত্রের অর্থটা, ক্রিয়ার কর্মের সাথে হেতুর যোগ থাকলে, হেতু বা নিমিত্তর যদি যোগ থাকে তাহলে সেইখানে কি হবে আমাদের নিমিত্তবোধক শব্দের উত্তর, মানে নিমিত্তবোধক যে শব্দটা থাকবে অর্থাৎ যেটা কারণ থাকবে বা যেটা নিমিত্ত, যেটার জন্য হবে কোনো কাজ, তাহলে সেখানে কিন্তু আমাদের কি হবে সপ্তমী বিভক্তি হবে। একটা উদাহরণ সমেত তোমাদের এটা খুব পপুলার একটা উদাহরণ, চর্মণি হন্তি। কি বলেছে, চর্মণি দীপিনং হন্তি। প্রথম তো আমরা এটার মানে জানবো, এটার মানে কি, চর্মণি মানে হচ্ছে চামড়ার জন্য। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি তোমাদের, চামড়ার জন্য চিতা বাঘকে হত্যা করছে। ঠিক আছে, চামড়ার জন্য চিতাবাঘকে হত্যা করছে মানে কি, এই যে চিতাবাঘ বিভিন্ন যে পশু তাদের যে হত্যা করা হয় কিসের জন্য হয়, যদি আমরা হাতি দেখি তাহলে হাতির যে দাঁত তার জন্য হাতিকে হত্যা করা হচ্ছে, চিতাবাঘ বা এই যে বন্য প্রাণীরা থাকছে তাদেরকে কি তাদের চামড়ার জন্য হত্যা করা হচ্ছে।
ঠিক আছে। তাহলে এইভাবে দেখো বিভিন্ন পশুকে কিসের জন্য হত্যা করা হয়, বিভিন্ন তাদের শরীরের বিভিন্ন জিনিস দিয়ে আমাদের বিভিন্ন জিনিস কিন্তু তৈরি হয়, যেমন লেদারের ব্যাগ, লেদার মানে কি চামড়া, তো চামড়ার জন্য কিন্তু পশুগুলোকে হত্যা করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে একই জিনিস বলেছে যে চামড়ার জন্য চিতাবাঘকে হত্যা করা হচ্ছে। সংস্কৃতে বলবো চর্মণি দীপিনং হন্তি, দীপিনং মানে হচ্ছে চিতাবাঘকে হত্যা করা হচ্ছে চামড়ার জন্য। তাহলে দেখো আমি এখানে কি বললাম, যদি বললাম ক্রিয়ার কর্মের সাথে যুক্ত থাকে, তাহলে প্রথমে আমরা কি ক্রিয়া মানে কোনটা, এই যে হন্তি, এই যে হত্যা করছে, ঠিক আছে। তার সাথে কার যোগ থাকবে, বলছে কি কর্মের যোগ থাকবে, ঠিক আছে, ক্রিয়ার কর্মের যোগ থাকবে। তাহলে কি বলছে, কর্ম মানে কিসের জন্য, কিসের জন্য হত্যা করা হচ্ছে, চামড়ার জন্য। কাকে হত্যা করা হচ্ছে, চিতাবাঘকে, ঠিক আছে। মানে কাকে বা কে বা কাকে দিয়ে উচ্চারণ করলে কি হবে, চিতাবাঘ বা দীপিনং, তাহলে এইটা কি হবে কর্ম, ঠিক আছে, যোগ আছে। তাহলে তার সাথে কার যোগ হচ্ছে, চর্মণি মানে হচ্ছে চামড়ার জন্য কোনো একটা কারণে। তো কি বলে ক্রিয়ার কর্মের সাথে, ক্রিয়ার যে কর্ম মানে অর্থাৎ দীপিনং বা চিতাবাঘ কর্ম সাথে যদি হেতু অর্থাৎ হেতুর যোগ থাকে, হেতু কোনটা, হেতু কিসের জন্য, চর্মণি বা চামড়ার জন্য, এইটা যদি যোগ থাকে অর্থাৎ এটার কারণে যদি হত্যা করা হচ্ছে বা কোনো ক্রিয়া করা হচ্ছে, তাহলে সেখানে কিন্তু আমাদের কি হবে, ষষ্ঠী বিভক্তি সপ্তমী বিভক্তি আমাদের হবে। তাহলে আবারও বলছি, কি বললাম, চর্মণি দীপিনং হন্তি, চামড়ার জন্য চিতাবাঘকে হত্যা করা হচ্ছে। প্রথম কথা বলবো ক্রিয়ার কর্মের জন্য হেতুর যোগ থাকলে, তাহলে ক্রিয়া কোনটা, আমাদের হত্যা করা হচ্ছে বা হন্তি, এটা ক্রিয়া, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ক্রিয়া। কে বা কাকে, কাকে প্রশ্ন করলে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কর্ম। তোমরা যদি আমার ক্লাস করে থাকো তাহলে জানবে, আমি প্রথম থেকে বলে দিয়েছিলাম কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাবো সেটাকে কর্ম বলবো। তাহলে ক্রিয়ার কর্মের সাথে যদি হেতুর যোগ থাকে, হেতু কি, হেতু মানে কারণ, অর্থাৎ কোনো কিছুর কারণে কোনো কিছু করা হচ্ছে, তাহলে কিসের জন্য, চর্মণি বা চামড়ার জন্য, তাহলে এটা কি, এটা আমাদের হেতু। তাহলে এটা যদি হেতু হয়ে থাকে তাহলে কি বলেছে, যে হেতু ভিত্তিক অর্থাৎ হেতু বাচক যে শব্দ অর্থাৎ চর্মণি, ঠিক আছে, কিসের জন্য, চামড়ার জন্য, তাহলে সেইখানে কি হবে, আমাদের সপ্তমী বিভক্তি হবে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের সপ্তমী বিভক্তি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কিন্তু তোমরা বলবে, কারণ হচ্ছে তোমাদের কিন্তু এবারকার এই 12-এর জন্য এই সূত্রটা এবং এরকম বিশেষ করে সপ্তমী থেকে বা অধিকরণ কারক থেকে কিন্তু অনেক কোশ্চেন্স আছে। সেজন্য বলবো, বারবার বলবো যে অবশ্যই কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু সেটার উত্তর অবশ্যই তোমাদেরকে দেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা হলো তোমাদের নিমিত্তাৎ কর্মযোগ, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের 4 নম্বর সূত্র চলে যাচ্ছি। আমাদের 4 নম্বর সূত্র হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর এসে থাকে। কি, যস্য ভাবেন চ ভাব লক্ষণম, আবারও বলছি, যস্য ভাবেন চ, যস্য হয় না, কথাটা হচ্ছে ইয়স্য, ইয়স্য চ ভাবেন ভাব লক্ষণম, ইয়স্য চ ভাবেন ভাব লক্ষণম। আবারও বলবো, উচ্চারণ সঠিক হবে, স্পেলিং সঠিক হবে, উচ্চারণ ভুল হবে, স্পেলিং ভুল হবে। প্রথম কথা তো আমরা প্রত্যেকেই এভাবে পড়ি যে যস্য চ ভাবেন ভাব লক্ষণম, এটা পড়ি, কিন্তু এটা কিন্তু একদম ভুল। উন্তস্থ জয়ের উচ্চারণ ইয় হয়, সংস্কৃততে বা হিন্দিতে ইয় হয়, ঠিক আছে। তাহলে ইয়স্য চ ভাবেন ভাব লক্ষণম, এই সূত্রটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে এবারকার জন্য, এবং আগামী কোশ্চেন্সও আমি দেখেছি যে এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন এসছে এবং এই সূত্রটা কিন্তু থেকে প্রশ্ন এসে থাকে। এই সূত্রটার কিন্তু আমি সূত্রার্থ বলে দিচ্ছি, কি ক্রিয়ার কাল দ্বারা, ক্রিয়ার কাল দ্বারা অন্য কর্তার ক্রিয়ার কাল যদি নিরূপিত হয় তাহলে লক্ষিত হয়, তাহলে সেখানে প্রথম ক্রিয়াতে সপ্তমী বিভক্তি হচ্ছে। আমি জানি কিচ্ছু বুঝতে পারলে না, আবারও বলছি, কি ধরো যদি একটা
ছোট্ট যদি উদাহরণ দিই যে বৃষ্টি কমে গেলে আমি বাড়ি যাব, এরকম উদাহরণ। ঠিক আছে, যে বৃষ্টি যদি কমে যায়, যখন বৃষ্টি কমবে আমি বাড়ি যাব, এই জিনিসটা মানে যখন বৃষ্টি কমবে যখন, সেই সময়টা হওয়ার পরেই আমি কিন্তু বাড়ি যাব। তার মানে কি, একটা কাজ বা একটা ক্রিয়ার ওপর আরেকটা ক্রিয়া কি নির্ভর করে। ঠিক আছে, এইটা যদি আমরা ডিফাইন করতে পারি, আরও স্পষ্টভাবে বলছি যে দুটো ক্রিয়া থাকবে, প্রথম ক্রিয়াটার ওপরে দ্বিতীয় ক্রিয়াটা নির্ভর করবে। যদি এরকম লাইন বোঝায়, এরকম যদি একটা বাক্য বোঝায়, তাহলে প্রথম ক্রিয়াতে কি হবে, সপ্তমী বিভক্তি হবে। আবারও বললাম কি, একটা উদাহরণ সমেত তোমাদেরকে বলে দিই। ধরো বললাম যে কি, রবৌ অস্তঙ্গতে স আগত। অর্থাৎ বলছে রবৌ মানে প্রথমে আমরা জানবো কি রবি, রবি মানে কি সূর্য। ঠিক আছে, আমি একটা একটা করে বোঝাচ্ছি। রবি, রবি মানে হচ্ছে সূর্য। ঠিক আছে, অস্তং মানে হচ্ছে অস্ত গেলে, গতে মানে হচ্ছে গেলে, সে আগত এসেছিল। ঠিক আছে, তাহলে রবি অর্থাৎ সূর্য অস্ত গেলে সে এসেছিল, তারপরে সূর্য অস্ত চলে গেল, তারপরে কিন্তু সে আসলো। মানে একটা ক্রিয়া ওপর আরেকটা ক্রিয়ার কিন্তু, মানে একটা ক্রিয়ার ওপর আরেকটা ক্রিয়া নির্ভর করছে, ডিপেন্ড করছে। যে সূর্য অস্ত গেলে সে এসেছিল, মানে সূর্য যখন অস্ত গেছে তারপরে সে আসতে পেরেছে, সেই জন্য সে এসেছে। ঠিক আছে, এই রকম যদি দুটো ক্রিয়ার কাল বোঝায়, প্রথম ক্রিয়ার কালটা ওপর যদি দ্বিতীয় ক্রিয়ার কালটা, অর্থাৎ বলেছে যে যদি ক্রিয়ার কাল দ্বারা অন্য কর্তার কাল, যদি ক্রিয়ার কালের দ্বারা অন্য কর্তার কাল যদি নির্ভর করে বা লক্ষিত হয়, তাহলে প্রথম ক্রিয়াতে কি হবে, ষষ্ঠী বিভক্তি হবে। সেই জন্য দেখো এখানে রবৌ করেছে, রবৌ, রবি শব্দের কিন্তু সপ্তমীর এক বচন হচ্ছে রবৌ। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি আবারও বলছি, কি বলেছে, রবি অর্থাৎ সূর্য অস্ত গেলে সে এসেছিল, তাহলে সূর্য অস্ত গেছে তারপরে কিন্তু সে এসেছে। ঠিক আছে, তার মানে একটা ক্রিয়ার কাল শেষ হচ্ছে, তবে গিয়ে আরেকটা কাজ হচ্ছে, কর্তার ক্রিয়ার কাল হচ্ছে। যদি এই রকম বোঝায়, তাহলে প্রথম যে ক্রিয়াটা, সেই ক্রিয়াটাতে সপ্তমী বিভক্তি হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে। আবারও বলছি কি, যস্য ভাবেন চ ভাবলক্ষণম, এটাতে কিন্তু আমাদের প্রত্যেক বছরই কিছু না কিছু প্রশ্ন এসে থাকে, এবারও কিন্তু আসতে পারে তোমাদের। সেই জন্য বারবার বলবো, সূত্রের অর্থ লিখে নাও। আমি বলে দিচ্ছি আবার, যার ক্রিয়ার কাল দ্বারা অন্য কর্তার ক্রিয়ার কাল লক্ষিত হয়, যার ক্রিয়ার কাল দ্বারা অন্য কর্তার ক্রিয়ার কাল লক্ষিত হয়, সেইখানে প্রথম ক্রিয়াতে সপ্তমী বিভক্তি হবে। আবারও বলছি যে দুটো ক্রিয়া থাকবে, একটা ক্রিয়ার কাল থাকবে, একটা কর্তার কাল থাকবে। যদি ক্রিয়ার কাল, কর্তার কাল এই দুটো যদি থাকে, তাহলে একটা কাল আরেকটা কালের ওপর নির্ভর করবে। মানে এইটা হলে তবে এইটা হবে, এইটা হলে তবে এইটা হবে, এই জিনিসটা যদি থাকে, তাহলে কিন্তু তোমার এখানে সপ্তমী প্রথমটাতে, প্রথম যে কালটা থাকবে যার উপর নির্ভর করছে এটা বোঝাবে, সেখানে কিন্তু আমাদের সপ্তমী বিভক্তি হবে। আবারও বলবো যে ভালো করে এই সূত্রগুলো পড়বে, অবশ্যই কিন্তু এই সূত্রগুলো তোমাদের অধিকরণ কারক থেকে খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখানে এই সূত্রটার সাথে সাথে আমি তোমাদের আরও একটা এখানে উদাহরণ সমেত বুঝিয়ে দিচ্ছি। এই সূত্রটাতেই আরও একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব জনপ্রিয় একটা সূত্র, মানে আছে আমাদের, সেটা হচ্ছে উদাহরণ আছে
সূর্যে উদিতে পদ্মম প্রকাশতে। ঠিক আছে, তাহলে কি বললাম? সূর্যে উদিতে পদ্মম প্রকাশতে মানে সূর্য উঠছে, অর্থাৎ সূর্য উদয় হলে পদ্ম ফুল ফোটে, মানে পদ্ম ফুল ফোটে সূর্য যখন উদিত হয়। মানে লাইনটা আমরা এইভাবে বুঝবো যে যখন সূর্য উদিত হয় তখন কিন্তু পদ্ম ফুল ফোটে। বুঝতে পারলাম? তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তাহলে এই যে পদ্ম ফুল ওঠার কারণ কি? কারণ হচ্ছে সূর্য উঠছে, সূর্য যদি না উঠতো পদ্ম ফুল প্রকাশিতই হতো না, এটা এরকম বোঝাচ্ছে। তাহলে কি পদ্ম ফুল কিসের দ্বারা হচ্ছে? সূর্য উঠলে পদ্ম ফুল ফুটছে। দুটো ক্রিয়া, তার মধ্যে প্রথম ক্রিয়াতে অর্থাৎ সূর্য উঠছে এই ক্রিয়াতে কিন্তু আমাদের কি হবে? কিন্তু সপ্তমী বিভক্তি হবে। তাহলে উত্তর কীভাবে লিখব? অ্যান্সার লিখবো এভাবে, যস্য চ ভাবেন ভাব লক্ষণম। আবার বলছি, যস্য চ ভাবেন ভাব লক্ষণম। এই সূত্র অনুসারে সূর্যে পদে কি হয়েছে? সপ্তমী বিভক্তি হয়েছে। ব্যাস, এতটুকু তোমার অ্যান্সার থাকবে, আর কিছু লিখতে হবে না। বুঝতে পারলাম? অবশ্যই প্রত্যেককে আমি বলবো যে সমস্ত সূত্রগুলো, যতগুলো সূত্র আমরা পড়েছি এখন পর্যন্ত এবং যতগুলো কারকের বিভক্তির যা সূত্র পড়েছি, অবশ্যই লিখে লিখে মুখস্থ করবে। মনে হবে তোমাদের যে আমরা পারছি, কিন্তু তোমরা কিন্তু পারবে না যদি তোমরা লিখে প্র্যাকটিস না করো। ওকে, তাহলে আবারও বলবো, আজকের ক্লাসের আমাদের শেষ সূত্র, অবশ্যই এটা পার্ট 1 পার্ট 2 কিন্তু অবশ্যই আসবে এবং প্রত্যেকে কিন্তু ফলো করবেন। এখানেই কিন্তু আমাদের কারক শেষ হয়ে যাচ্ছে, এখানেই কারক শেষ হয়ে যাচ্ছে। আগামীতে কিন্তু আমরা অন্য কোনো গ্রামারের পার্ট নিয়ে আবার শুরু হব, তার সাথে টেক্সটও অবশ্যই চলবে। তো আমি আবারও বলবো কি, এই সূত্রটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। একটা কাল আর একটা কাল, দুটো কাল কিন্তু কী হবে? দুটো কাল থাকবে, একটা কাল আরেকটা কালের উপর নির্ভর করবে। সূর্য এখানে উঠছে তবে পদ্ম প্রকাশিত হচ্ছে, অর্থাৎ ফুটছে। তাহলে পদ্মের ফোটাটা সূর্যের ওঠার উপর নির্ভরশীল হচ্ছে, সেই জন্য কিন্তু এখানে সূর্যপদে সপ্তমী বিভক্তি হয়েছে। বলেছে প্রথম কালে সপ্তমী বিভক্তি হবে, তাহলে সূর্যপদের সপ্তমী বিভক্তি হয়েছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা, এতক্ষণ যদি বুঝতে পেরেছো, বলে থাকি যে টিপস বলেছিলাম তোমাদের প্রথমেই, যে লাস্টে আমি কিছু তোমাদের টিপস দেব। ঠিক আছে, যে তোমাদের কি করতে হবে বা কিভাবে করতে হবে সব টিপস দেবো বলেছিলাম। তো টিপস এটাই থাকবে যে তোমরা যারা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তোমরা শব্দরূপ এবং ধাতুরূপ পড়ছো না, তারা কিন্তু অবশ্যই শব্দরূপ ধাতুরূপ পড়বে। আমি আজকের ক্লাসে কয়েকটা আমি তোমাদেরকে শব্দরূপ কিন্তু এখানে লিখিয়ে দিচ্ছি, যে শব্দরূপগুলো অবশ্যই কিন্তু পড়তে হবে। আজকে আমি কিছু তোমাদের শব্দরূপ লিখে দিলাম, যে শব্দরূপগুলো ক্লাস 12-এ যারা পড়ছো না তাদের জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। নর, লতা, মুনি, ফল, নদী, বাড়ি, সাধু, সুধী, অসমদ, যুষ্মদ, এই কটা শব্দরূপ অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে পড়বে। কারণ শব্দরূপ ধাতুরূপ যদি আমরা না জানি তাহলে কিন্তু সংস্কৃততে গ্রামারে আমরা ভালো নম্বর করতে পারবো না। সেই জন্য আমি প্রথম থেকে বলে আসছি যে শব্দরূপ ধাতুরূপ ওপর কিন্তু তোমরা জোর দিতে থাকো এখন থেকে। আমার পুরো বিশ্বাস আছে তোমরা অবশ্যই কিন্তু পারবে। সেই জন্য আবারও বলবো, আজকের ক্লাসের আমাদের কমপ্লিট হচ্ছে। আমরা দেখতে দেখতে কিন্তু মোটামুটি আমাদের সপ্তমী বিভক্তিতে চলে এসেছি। পার্ট 1 আছে, পার্ট 2 করলেই আমাদের সপ্তমী বিভক্তি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আগামী তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। এবং কমেন্ট বক্সে জানাবে যদি কোনো রকমের কোনো কোশ্চেন থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। প্রত্যেকের কমেন্ট পড়ি। অনেকেই আমাকে জিজ্ঞাসাও করেছিলে যে কী শব্দরূপ আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য কিন্তু আজকে শব্দরূপ বলে দিয়েছি। নেক্সট দিন কিন্তু ধাতুরূপও বলে দেবো। ইয়েস, ধাতুরূপও কিন্তু কিছু কিছু বলে দেবো তোমাদের জন্য, কী কী ইম্পর্টেন্ট আছে। অবশ্যই বাড়িতে বসে পড়বে। আবারও বলছি, আমাদের এডুকেশন সেন্টারে কিন্তু কী হয়, অনলাইন এবং অফলাইন দুটো ক্লাসই কিন্তু নেওয়া হয়। সপ্তাহে 2 দিন করে আমি তোমাদের সাথে সংস্কৃত নিয়ে আসি, ক্লাস করাই। আর কী কী সাবজেক্ট আছে আমাদের এখানে,
এডুকেশন, সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, ভূগোল, দর্শন, পরিবেশবিদ্যা এবং সংস্কৃত। তোমাদের এতগুলো সাবজেক্ট তোমরা একটাই প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য কী করতে হবে, তোমাদের দুটো নম্বর দেওয়া আছে এখানে দেখো, 8509456622 এই নাম্বার থাকবে। আরেকটা নাম্বার আছে 9046025267, এই দুটো নম্বর আছে। দুটো নম্বর তোমরা চেক করে নাও, লিখে নাও কোথাও, এবং এই দুটো নম্বরে তোমরা নিজেদের ক্লাস, নাম এবং কোন সাবজেক্টে তোমরা এনরোল হতে চাইছো সেটা অবশ্যই লিখে আমাদের কাছে যোগাযোগ করো। আর অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কিন্তু পড়াশুনো করবে, কারণ পড়াশুনো ছাড়া কিন্তু পড়াশুনোর কোনো বিকল্পই হয় না। রেজাল্ট ভালো করার জন্য আমাদের কিন্তু পড়তেই হবে। তো চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আরও একটা কোনো ভিডিওতে।